আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি কর্নিয়া থেকে আজকে আরো একটি লাইভ ক্লাসে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি বেসিক্যালি আমাদের এইচএসসি যারা 2025 ব্যাচ তাদের জন্য। আমরা আজকে বায়োলজির উপর একটা ক্লাস করব, যেটি তোমাদের রিটেন পার্ট নিয়ে। বেসিক্যালি যে আমাদের কোন ধরনের প্রশ্ন রিটেনে আসে এবং কোন জায়গা থেকে আমাদের প্রশ্নটা বেসিক্যালি আসে, এবং এই সৃজনশীল প্রশ্নটা পাওয়ার পর আমরা কিভাবে সেটা সলভ করতে পারি। ঠিক আছে, তো সবাই একটু জয়েন হয়ে নিবে। আর যারা জয়েন হয়েছো, কাইন্ডলি যদি আমাকে একটু জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড আর এভরিথিং যদি ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাসের ভিতর চলে যাব। ওকে, তো আমরা বেসিক্যালি কিছু বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বিগত বছরগুলোতে যে জায়গা থেকে আমাদের প্রশ্নটা হয়েছে, ঠিক আছে, এবং সেটার উত্তর আমরা কিভাবে দিতে পারি। শো কেন করবে না? আচ্ছা, আমরা সবাই একটু জয়েন হয়ে নাও, আমরা ক্লাসের ভিতর চলে যাই। আমরা শুরু করে দিচ্ছি যে কোন ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। একটু খেয়াল করো, দেখো আমাদের ফার্স্টের যে একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে। মেন্ডেল তার গবেষণায় মটর গাছের উচ্চতা নিয়ে পরীক্ষা করেন। তিনি লক্ষ্য করেন একটি বিশুদ্ধ লম্বা গাছ, যার জেনোটাইপ দেওয়া আছে দুইটা ক্যাপিটাল লেটারের টি, এবং একটি বিশুদ্ধ বামন যেটা স্মল টি, গাছের সংকরায়নে প্রথম প্রজন্মের সকল গাছ লম্বা হয়। এটুকু আমাদের উদ্দীপক। তার মানে উনি কি করেছিলেন, আমাদের দেখো আমাদের এখানে খেয়াল করতে হবে যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। একটু খেয়াল করো, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। একটা কথা বলেছে কি বিশুদ্ধ লম্বা গাছ, এবং সেটার তোমার জেনোটাইপ দেওয়া আছে দুইটাতে, এবং বিশুদ্ধ বামন সেটা দেওয়া আছে তোমার স্মল টি। এবং কি বলেছে আরেকটা জিনিস, যে প্রথম যে প্রজন্ম অর্থাৎ F1 যে জন্য ফার্স্ট জেনারেশন, সেখানে সকল গাছ কি হয়েছে, লম্বা হয়েছে। এই তিনটা আমাদের এই উদ্দীপকের কিওয়ার্ড। দেন আমরা তাহলে আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। আমাদের প্রশ্নগুলো এখান থেকে কেমন কেমন হতে পারে একটু খেয়াল করো। নুরতিশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো এখন আমাদের এখান থেকে কি প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন ছিল আমাদের জিন তত্ত্ব কি। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা করো। যারা তোমরা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়েছো, তারা কিন্তু ইতোমধ্যেই এটার সাথে পরিচিত, বা এই প্রথম যে দুইটা প্রশ্ন আমাদের দেওয়া আছে তোমরা সবাই জানো। বিবর্তন অধ্যায়ের মানে জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়ের একদম শুরুতে এই দুইটা প্রশ্নের উত্তর আমাদের দেওয়া থাকে। তারপরে দেখো আমাদের গ নম্বরে কি ছিল, উদ্দীপকের প্রথম প্রজন্মের গাছগুলো লম্বা হওয়ার কারণ বিশ্লেষণ করো। আমাদের কিন্তু উদ্দীপকে বলে দিয়েছিল যে ওখানে প্রথম প্রজন্মের গাছগুলো কিন্তু লম্বা হয়েছে, এখন কেন হয়েছে সেটা জানতে চাচ্ছে। আর ঘ নম্বরে কি ছিল দেখো, দ্বিতীয় প্রজন্মে লম্বা ও বামন গাছের অনুপাত নির্ণয় করো। ওকে, তো আমরা খুব সুন্দর করে এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটু খেয়াল করো, তোমরা বায়োলজিতে কি করো, মানে ভয় পাও যে এত এত রিটেন, মানে এত এত পড়াশোনা আমি কি করে কভার করব, আমি কি কভার করে পারবো কিনা। তোমরা এই ভয়ের জন্য বায়োলজি বইটাই একদম বাদ দিয়ে রাখো। দেখা যায় যে বায়োলজির মতো সহজ সাবজেক্ট আমার মনে হয় ইন্টারমিডিয়েটে আর একটা নাই। তোমাদের ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে, ম্যাথ থেকে আমার কাছে বায়োলজিটা অনেক ইজি লাগে। কারণ তুমি যদি একটু টেকনিক অ্যাপ্লাই করে পড়ো, একটু কিওয়ার্ডসটা ধরতে পারো, তাহলে তুমি উত্তরটা করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো আমাদের ফার্স্টে কি আছে। ফার্স্টের প্রশ্ন, জিন তত্ত্ব কি। দেখো জিন তত্ত্বটা কি, আমাদের জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়ের নাম বাবারা। তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে জিন তত্ত্ব এবং বিবর্তন জিনিসটা কি। আমি একটা অধ্যায় শুরু করব, আমি যদি অধ্যায়ের মিনিংটাই না বুঝি, আমি যদি অধ্যায়টাতে কি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটাই যদি না জানি, তাহলে তো আমি অধ্যায়ের ভিতর কি যতই পড়াশোনা করি না কেন আমি কিন্তু ধরতে পারবো না। এই জন্য আমাকে কিওয়ার্ডটা আগে জানতে হবে। তাহলে দেখো জিন তত্ত্ব কি। জিন তত্ত্ব হলো জীবের জিন, বংশগতি এবং বৈচিত্র্য নিয়ে
অধ্যয়নকারী বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায়, বিজ্ঞানের বা জীববিজ্ঞানের যে শাখায় তোমার হচ্ছে জীবের জিন, বংশগতি এবং বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে তোমার জিনতত্ত্ব। বুঝতে পেরেছো? এই যে আমাদের চুলের প্রকৃতি, আমাদের হচ্ছে হাইট, ওয়েট, আমাদের হচ্ছে স্কিন কালার, আমাদের আইবলের কালার, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কিসের উপর ডিপেন্ড করে বলতো? আমাদের হচ্ছে জিনের উপরে, তাই না? এই জিনটাই ভেতর থেকে বলে দেয় যে তোমার স্কিনের কালার কেমন হবে, তুমি হচ্ছে তোমার হাইট কতটা হবে, তোমার হচ্ছে আইবলের কালার কেমন হবে, তোমার চুল লম্বা হবে নাকি কোঁকড়ানো হবে, ঠিক আছে? সবকিছু কিন্তু তোমার হচ্ছে এই জিনই বলে দেয়। তাহলে জিন তত্ত্ব কি? জীবের জিন, বংশগতি এবং হচ্ছে বৈচিত্র্য নিয়ে অধ্যয়নকারী বিজ্ঞান। অথবা তুমি অন্যভাবে বলতে পারো জীববিজ্ঞানের যে শাখায় তোমার হচ্ছে জিন, বংশগতি এবং হচ্ছে বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে তোমার জিনতত্ত্ব। দেখো আমরা কিন্তু হচ্ছে 1 মার্ক পেয়ে গিয়েছি। জয় বিশ্বাস, ম্যাম সো কিউট। ম্যাম সো কিউট না বলে আগে হচ্ছে ক্লাসের দিকে একটু ফোকাস করো, ওকে? কাজে লাগবে। এমএসটি মাইশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওকে, আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই, একটু খেয়াল করো। তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আমাদের হচ্ছে মডেল টেস্ট ও রিভিশন প্রোগ্রামে আমাদের কর্নিয়া মেডিকেল কোচিং এ হচ্ছে ভর্তি চলছে। ভর্তির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবং তোমাদের পরীক্ষার আগে নিজের প্রিপারেশনটাকে যদি একটু উপরের দিকে নিতে চাও, তাহলে আমি বলবো তোমরা হচ্ছে আমাদের প্রোগ্রামটিতে এডমিশন নিয়ে নিতে পারো। ওকে, দেখো আমাদের হচ্ছে দ্বিতীয় প্রশ্ন কি ছিল আমাদের, একটু খেয়াল করো। মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা করো। দেখো মেন্ডেলের প্রথম সূত্রটা কি ছিল? মেন্ডেলের প্রথম সূত্র বা সমবয়ব সূত্র অনুযায়ী দুটি বিশুদ্ধ প্রজাতি, যেটা তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে ডিরেক্ট সেটা, ঠিক আছে? তুমি অথবা যদি তোমার হুবহু মনে না থাকে, তুমি সেখান থেকে কি বুঝতে পেরেছো, তুমি কি কিওয়ার্ডসটা বের করতে পেরেছো, একটু করে যদি তুমি লিখে দাও, তুমি কিন্তু মার্কস পাবে। তোমাকে লাইন বাই লাইন হুবহু লিখতে হবে না, বুঝতে পেরেছো? তুমি সূত্র থেকে যা বুঝেছো, কিছু মনে না থাকলে ওইটুকুনি দিয়ে তুমি হচ্ছে খাতাটা লিখে আসতে পারো। বায়োলজিতে তুমি হচ্ছে মানে এইভাবেই হচ্ছে তুমি হিউজ নাম্বারের মালিক হতে পারো। ওকে, তাহলে দেখো দুটি বিশুদ্ধ প্রজাতির সংকরায়নে প্রথম প্রজন্মের সকল সন্তান একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, যা প্রভাবশালী জিন দ্বারা নিয়ন্ত্রিত। প্রভাবশালী মানে বাবা এখানে হচ্ছে প্রকট জিন বা প্রকট বৈশিষ্ট্যের জন্য যে জিনটা দেয়, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। জিন আমাদের বেসিক্যালি দুই টাইপের থাকে, মানে তোমার হচ্ছে যে জিনের জন্য একটা বৈশিষ্ট্য বাইরে প্রকাশিত হবে, বাহ্যিকভাবে চলে আসবে, ওইটা হচ্ছে তোমার প্রকট জিন। আরেকটা থেকে প্রচ্ছন্ন জিন, যেটার বৈশিষ্ট্য তোমার হচ্ছে কখনোই প্রকাশিত হতে পারে না, মানে হচ্ছে ওকে দমিয়ে রাখা হয়। প্রকট জিনটা ওর বৈশিষ্ট্যটাকে দমিয়ে রাখে এবং নিজে হচ্ছে প্রকট হয়, মানে হচ্ছে নিজের বৈশিষ্ট্যটাকে সবার সামনে তুলে ধরে। তো যার বৈশিষ্ট্য তুলে ধরতেছে, যে জিনের কারণে তুলে ধরতেছে, ওই জিনটাকে আমরা বলি প্রকট জিন। এবং যে ওই জিনের কারণে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রকট বৈশিষ্ট্য বা হচ্ছে প্রভাবশালী বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, এটা ছিল আমাদের খ নম্বর। দেন আমরা আমাদের মেইন জায়গাতে চলে যাই, ঠিক আছে? গ আর হচ্ছে ঘ। আয়াতুল রুমা ম্যাম কেমন আছেন? এই তো বাবা ভালো আছি, তুমি কেমন আছো? ওকে Madam, your teaching system is very beautiful and your words are very clear. Many thanks to the Cornea. Thank you. Masudur Rahman, thank you ভাইয়া। ওকে, রিয়া মজুমদার, ওকে মেনশন করেছো কাউকে হয়তো বা। এখন দেখো আমাদের হচ্ছে 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের তোমার গ নম্বরের প্রশ্ন কি বলেছিল? দেখো, উদ্দীপকের পরীক্ষায় প্রথম প্রজন্মের গাছগুলো লম্বা হওয়ার কারণ বিশ্লেষণ করো। দেখো আমাদের উদ্দীপকের একটা ইনফরমেশন দেওয়া ছিল যে প্রথম প্রজন্মের উদ্ভিদ যেগুলো, সেগুলো হচ্ছে লম্বা হয়। এখন আমাদের গ নম্বরে চেয়েছে যে কেন লম্বা হচ্ছে। তো দেখো আমি তোমাদের কি করেছি, এই যে গ নম্বরের উত্তর এইটুকুনি। এখন তোমরা অনেকে চিন্তা করতে পারো, আরে ম্যাডাম কি নিয়ে আসছে, মানে গ নম্বরের উত্তর কি এইটুকুনি হয় নাকি? বাবা আমি সবসময় তোমাদেরকে বলি, বায়োলজিতে তোমাকে কিওয়ার্ডসটা ধরতে হবে। তোমাকে হচ্ছে এতখানি পড়ার দরকার নাই, তুমি কিওয়ার্ডসটা ধরো, কিওয়ার্ডসটা বের করো, দেন তুমি এতখানি উত্তর নিজেই তৈরি করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে আমার কি মেইন কারণটা জানতে হবে যে এই গাছগুলো তো লম্বা হয়েছে, কেন হয়েছে? আমার এক কথায় উত্তর। দেখো এই যে এখানে এই প্রভাবশালী মানে হচ্ছে প্রকট জিন, মানে হচ্ছে প্রকট জিনের কারণে
একটু উদ্দীপকের দিকে আমরা একটু চলে যাব, একটু খেয়াল করো, আমার সাথে একটু থাকো। আমরা উদ্দীপকে একটু চলে যাব, উদ্দীপকে একটু চলে যাব বাবারা, একটু উদ্দীপকে চলে যাব। একটু দেখো, এই যে এখানে একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো যে একটি বিশুদ্ধ লম্বা, যেটা হচ্ছে দুইটা টি ছিল, বড় হাতের দুইটা টি ছিল, এবং একটি বিশুদ্ধ বামন, ছোট হাতের দুইটা টি ছিল। আর সেখান থেকে কি হয়েছিল? সকল গাছ লম্বা হয়েছিল বাবা, সকল গাছ লম্বা হয়েছিল। এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই যে তোমার বিশুদ্ধ লম্বা গাছ, যেটা এখানে যে জেনোটাইপ, এই জেনোটাইপ এটা হচ্ছে তোমার প্রকট জিন। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমার প্রকট জিন, এই জন্য। আর এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জিন, যে কারণে যখন এই দুইটার মধ্যে সংকর করা হবে তখন এই প্রকট জিনের বৈশিষ্ট্যটা সামনে হচ্ছে প্রকাশিত হবে। বুঝতে পেরেছো? এই বামনটি যেটা মানে হচ্ছে প্রচ্ছন্ন জিন, যেটা এটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন জিন, এটার বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারবে না, ওর কাছে ফিকে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই বড়টি এর জন্য এই গাছগুলো হচ্ছে লম্বা হয়েছে। এখন দেখো, আমরা হচ্ছে একটু ম্যাথ করার মাধ্যমে, সংকর করার মাধ্যমে উত্তরটা হচ্ছে বের করার চেষ্টা করব। ঠিক আছে? তোমাদেরকে এখানে আমি জাস্ট হচ্ছে কিওয়ার্ডস দিয়ে দিয়েছিলাম, এবার হচ্ছে আমি পুরো ব্যাখ্যা দিয়ে দিব। এই দেখো, তাহলে আমি উত্তরটা জাস্ট একবার একটু বলে দিই, দেন হচ্ছে ব্যাখ্যায় চলে যাব। উদ্দীপকের পরীক্ষায় লম্বা গাছের জিনোটাইপ ছিল দুইটা টি, বামন গাছের জিনোটাইপ ছিল স্মল দুইটা টি। শঙ্করায়নের প্রথম প্রজন্মের সকল গাছের জিনোটাইপ হবে এটা, যেখানে টি প্রভাবশালী হয়, গাছগুলো লম্বা হয়। ওকে, দেখে মনে হচ্ছে একটু কেমন জানা, আমি হচ্ছে তোমাদেরকে এবার ম্যাথটা করে দিচ্ছি। হ্যাঁ, দেখো একটু একটু খেয়াল করো বাবারা, একটু খেয়াল করো। হ্যাঁ, আমাদের একটু খেয়াল করো গ নম্বরের উত্তর। গ নম্বরে হচ্ছে আমাদের প্রশ্ন কি ছিল, যে গাছগুলো কেন লম্বা হয়েছে। প্রশ্নটা একটু লিখে দেই, গাছগুলো কেন লম্বা হয়েছে। ওকে, এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে, তাহলে আমরা উদ্দীপক থেকে কিছু ইনফরমেশন নিই। উদ্দীপক থেকে পাই, উদ্দীপক থেকে কি পাই বাবারা? দেখো, বিশুদ্ধ লম্বা, সরি বিশুদ্ধ গাছ, বিশুদ্ধ, এটার হচ্ছে তোমার কি ছিল, জেনোটাইপ কি ছিল? তোমার হচ্ছে দুইটা টি, মানে হচ্ছে ক্যাপিটাল লেটার। আর হচ্ছে বামন, বিশুদ্ধ বামন, বিশুদ্ধ লম্বা ছিল এটা, দেখছো? ওয়েট, বিশুদ্ধ লম্বা গাছের জেনোটাইপ, আর হচ্ছে তোমার বিশুদ্ধ বামনের জেনোটাইপ, বিশুদ্ধ বামনের জেনোটাইপ ছিল স্মল টি। ওকে, এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে প্রথমে ফেনোটাইপ, আমরা যখন তোমার বায়োলজিতে সংকর করবো, আমাদের ফার্স্টে হচ্ছে ফেনোটাইপ দিয়ে শুরু করতে হয়, তারপর হচ্ছে আমাদের জেনোটাইপ, তারপর আমরা গ্যামেট, তারপরে হচ্ছে F1 জন্য দেখবো। ঠিক আছে, ফেনোটাইপ। এখন বাবারা তোমরা সবাই ইতোমধ্যে জানো, তারপরে আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে ফেনোটাইপ কি আর হচ্ছে জেনোটাইপ কি। ফেনোটাইপ একটা, আর একটা হচ্ছে জেনোটাইপ। এটা কিন্তু অনেক সময় তোমাদের হচ্ছে ক নম্বরের প্রশ্নেও আসে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নেও কিন্তু আসে। ফেনোটাইপ হচ্ছে যে বৈশিষ্ট্যটা বাইরে থেকে দেখা যায়, যেমন হচ্ছে আমার চুলের রং দেখো হচ্ছে কালো, মানে ব্ল্যাক, এটা বাইরে থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফেনোটাইপ। আর এই চুলের কালারটা যে জিনের কারণে কালো হচ্ছে, এটা হচ্ছে তোমার জেনোটাইপ। বুঝতে পেরেছি? অর্থাৎ ফেনোটাইপটা আমরা বাহ্যিক বৈশিষ্ট্য যেটা দেখতে পারি, আর জেনোটাইপ হচ্ছে দেখা যায় না, যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল জিনিস, ভিতরে থাকে। তাহলে ফেনোটাইপ হচ্ছে আমাদের কি ছিল, বিশুদ্ধ লম্বা একটা, বিশুদ্ধ লম্বা, তার সাথে কার ক্রস করব আমরা, বিশুদ্ধ বামন, বিশুদ্ধ বামন। তাহলে আমাদের বিশুদ্ধ লম্বার জেনোটাইপ কি ছিল বাবা? দুইটা বড় হাতের টি, আর বিশুদ্ধ বামন ছিল হচ্ছে তোমার স্মল টি। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি গ্যামেট পাই, কি গ্যামেট পাই একটু খেয়াল করো। এখান থেকে একটা টি পাচ্ছি, এখান থেকে একটা টি পাচ্ছি,
এখান থেকে একটা টি পাচ্ছি, এখান থেকে একটা টি পাচ্ছে। তাহলে খেয়াল করো তো এখানে আমাদের F1 জনু অর্থাৎ ফার্স্ট জেনারেশন কেমন হবে একটু খেয়াল করো। এইটির সাথে এইটির সংকর, তাহলে ঠিক আছে। এরপরে আবার এইটার সাথে এইটা হচ্ছে, তাহলে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। আবার এখন এইটার সাথে এটা হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। আবার এইটার সাথে আরেকটা বাকি আছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি একটা হচ্ছে তোমার স্মল টি। এখন একটু খেয়াল করো বাবারা, এখানে এই প্রত্যেকটাতে দেখো তো আমাদের ক্যাপিটাল টিটা আছে না, একটু খেয়াল করো তো আমাদের প্রত্যেকটাতে তোমার হচ্ছে যে ক্যাপিটাল টি আছে না। তাহলে এই ক্যাপিটাল টি থাকার কারণে তোমার হচ্ছে সব গাছগুলো লম্বা হচ্ছে, কারণ এই টি হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। বুঝতে পেরেছি? এই টি এর কারণে এই ছোট টি এর বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার প্রকাশিত হতে পারে না। বুঝতে পেরেছি? তো আমাদের কেন লম্বা হলো, গাছগুলো কেন লম্বা হলো? কারণ আমাদের ফার্স্ট জেনারেশনে প্রত্যেকটাতে দেখো আমাদের হচ্ছে এই প্রকট জিনটা প্রভাবিত করেছে। ঠিক আছে, তোমার এই বড় হাতের টি যেটা অর্থাৎ বিশুদ্ধ লম্বা গাছের যে তোমার জেনোটাইপ ছিল ওইখানের টিটা হচ্ছে বেশি প্রভাবিত করেছে এই টি এর জন্য, যে কারণে আমরা বলতে পারি যে ফার্স্ট জেনারেশনের বা প্রথম জেনারেশনের সবগুলো গাছ লম্বা হয়েছে। বুঝতে পেরেছি? এভাবে কিন্তু হচ্ছে আমরা 3 নম্বরের মানে একটা প্রশ্নের উত্তর একদম ইজিলি হচ্ছে দিয়ে ফেলতে পারি। বুঝতে পেরেছো? এমডি আশরাফুল হক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবে কবে ক্লাস হয়? ও রমজান মোবারক। ধন্যবাদ। সুমন রায় ম্যাম আপনি অনেক কিউট। হ্যাঁ, ক্লাস করলে বেশি বেটার হয় না? এটা কাদের জন্য? এটা হচ্ছে তোমার এইচএসসি 2025 যারা হচ্ছে পরীক্ষা দিবে। ঠিক আছে, এইচএসসি পরীক্ষা যাদের সামনে তাদের জন্য হচ্ছে এই ক্লাসটি। তবে যে কেউ করতে পারো, যদি ইনফরমেটিভ মনে হয় আমি বলবো যে কেউ করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে যারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছো সবাই হচ্ছে লাইভ ক্লাসটি নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবে, যাতে করে তোমার যারা ছোট ভাই বা ছোট বোন আছে অথবা যারা তোমার বন্ধুরা আছে সবাই যাতে হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে বায়োলজিতে একটু ভালো প্রিপারেশন নিতে পারে। ওকে, তো আমি হচ্ছে আমার টাইমলাইনে একটু শেয়ার করে দিচ্ছি। আর সে পর্যন্ত তোমরা হচ্ছে কাইন্ডলি একটু বলো যে সবাই বুঝতে পেরেছো কিনা বা কারো কোনো প্রবলেম আছে কিনা, বা এমন যদি হচ্ছে আমাদের প্রশ্ন আসে কেন লম্বা হলো কেন হচ্ছে খাটো হলো, যাতে তোমরা উত্তরটা দিতে পারো। হ্যাঁ, তো আমাকে একটু জানাও যে সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে, সবাই হচ্ছে একটু তাড়াতাড়ি আমাকে জানাবে যারা যারা হচ্ছে ক্লাসটি করছো, আমাকে একটু জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। সুমৌর আপু এই ক্লাসটা কাদের জন্য প্লিজ বলবেন? বলে তো দিয়েছি বাবা, এটা হচ্ছে যারা 2025-এ তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে এই ক্লাসটি। আমি জানি না, আমার সামনে কেমন শো করতেছে না। আবার বুঝিয়ে দেন। তাসওয়া শারিফ জোহান আবার বুঝিয়ে দেন। মাইশা বলেছে জি আপু ক্লিয়ার। আচ্ছা, যেহেতু একজন বুঝতে পারেনি আমি আবার হচ্ছে একটু রিপিট করে দিচ্ছি। বাবা একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন কি ছিল? গাছগুলো কেন লম্বা হয়েছে? আমাদের গ নম্বরের প্রশ্ন ছিল এটা। এখন দেখো, তাহলে আমাকে ফার্স্টে জানতে হবে বা দেখতে হবে যে আমার উদ্দীপকে কি কি প্রশ্ন উদ্দীপকে কি কি ইনফরমেশন দেওয়া ছিল, সেখান থেকে আমি সেগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি। সবসময় মনে রাখবে যে আমাদের অর্ধেকটা উত্তর কিন্তু আমার উদ্দীপকেই দেওয়া থাকে। তুমি ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো বা বায়োলজিতে বলো, আমি সেম কথা বলবো যে তোমার অর্ধেকটা উত্তর তোমার হচ্ছে উদ্দীপকেই দেওয়া থাকে। তাহলে উদ্দীপকে আমাদের কি কি দেওয়া ছিল আমরা সেই জিনিসগুলো একটু লিখেছি যে উদ্দীপকে কি কি ইনফরমেশন আমাদের ছিল। দেখো, উদ্দীপক থেকে পাই কি বিশুদ্ধ লম্বা গাছের জেনোটাইপ দেওয়া ছিল 2টা বড় হাতের টি, এবং হচ্ছে বিশুদ্ধ বামন গাছের জেনোটাইপ ছিল 2টা হচ্ছে তোমার ছোট হাতের টি। এটা হচ্ছে দেওয়া ছিল, এবং আরেকটা কথা বলেছিল গাছগুলো লম্বা হয়েছে। গাছগুলো লম্বা হয়েছে, এখন এই যে বললো যে গাছগুলো লম্বা হয়েছে বাবা, এইটার ভিতরে তোমার উত্তরটা লুকায়িত। কেন লুকায়িত? লম্বা কেন হয়েছে দেখো, বিশুদ্ধ লম্বা গাছের জিন ছিল বড় হাতের 2টা টি না, তার মানে কি প্রথম জেনারেশনে নিশ্চয়ই আমাদের এই টিটা হচ্ছে তোমার
প্রকট ভাবে প্রকাশিত হবে, ঠিক আছে, মানে প্রকাশিত হবে আর কি, ওর বৈশিষ্ট্যটা সামনে থেকে বের হয়ে আসবে, এই জন্যই তো লম্বা হয়েছে। তাহলে দেখো আমরা সেটা একদম গাণিতিক ভাবে বা হচ্ছে সংকর করে প্রমাণ করে দিব। তাহলে একটু খেয়াল করো, আমরা হচ্ছে সংকর করেছি এটা বাবা, এটা হচ্ছে আমরা সংকর করেছি। তোমার যখন সিকিউতে এরকম প্রশ্ন আসবে, তোমাকে কিভাবে সংকর করে, মানে এইভাবে সংকরায়ন করে তোমাকে হচ্ছে বের করে বলতে হবে। তুমি যদি শুধু বলো যে বড় টি এর জন্য হচ্ছে তোমার গাছগুলো লম্বা হয়েছে, এভাবে বললে হবে না। মানে তুমি জাস্ট ওই ক নম্বরের উত্তর দিলে, তখন জ্ঞানমূলক উত্তর দিলে তুমি ওটার জন্য 1 মার্কস পাবে। বাট তুমি যদি ফুল মার্কস পেতে চাও, তাহলে তোমাকে এভাবে একটু ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। দেখো তাহলে ফেনোটাইপ কি ছিল বাবা? বিশুদ্ধ লম্বা আর হচ্ছে বিশুদ্ধ বামনের মধ্যে। আবারও বললাম, ফেনোটাইপটা হচ্ছে যে বৈশিষ্ট্যটা আমরা বাইরে থেকে দেখি। যেমন দেখো আমার চুলের দিকে একটু তাকাও, আমার চুলগুলো কিন্তু ব্ল্যাক কালার। তাহলে এই যে ব্ল্যাক কালার তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার ফেনোটাইপ। আর এই ব্ল্যাক কালারটা যে কারণে হয়েছে, যে জিনের কারণে হয়েছে, ওই জিনটা হচ্ছে তোমার জেনোটাইপ। তাহলে ফেনোটাইপ আমরা বাইরে থেকে দেখতে পাই, আর হচ্ছে জেনোটাইপটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই না, এটা হচ্ছে আমাদের ভিতরে থাকে, জিনটা ভিতরে থাকে। তাহলে দেখো ফেনোটাইপ ছিল বিশুদ্ধ লম্বা আর হচ্ছে বিশুদ্ধ বামন, এর মধ্যে আমরা ক্রস করেছি। এখন দেখো জেনোটাইপ কি ছিল আমাদের? তাহলে জেনোটাইপ তো দেওয়াই আছে বাবারা, বিশুদ্ধ লম্বারটা দেওয়া ছিল তোমার 2টা বড় হাতের টি, আর হচ্ছে বিশুদ্ধ বামনেরটা দেওয়া ছিল 2টা ছোট হাতের টি। এখন দেখো এখান থেকে কি কি গ্যামেট পাবো? 2টা বড় হাতের টি আছে, তার মানে কি আমরা একটা দুইটা গ্যামেট পেলাম। এখান থেকেও সেম, 2টা টি আছে, আমরা 2টা স্মল লেটার, আর আমরা হচ্ছে 2টা গ্যামেট পেয়ে গেলাম। এরপর দেখো এখান থেকে অতএব F1 জন্ম মানে হচ্ছে ফার্স্ট জেনারেশন, মানে প্রথম প্রজন্মের তোমার হচ্ছে প্রথম প্রজন্মটা দেখতে কেমন হবে? সবগুলো দেখো, এই যে এইটির সাথে এইটি একবার, তাহলে বড় হাতের টি ছোট হাতের টি, আবার এইটির সাথে এইটির সাথে এই পাশের টি আরেকবার, এইটা আর এটা মিলে, তাহলে বড় হাতের টি ছোট হাতের টি। এবার এইটি দিয়ে এই দুইটাকে, তাহলে একবার এই যে এইটির সাথে ওকে দিব, বড় হাতের টি ছোট হাতের টি, আবার ওইটার সাথে আরেকটা বাকি আছে, ওইটা দিব, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার এই যে বড় হাতের টি ছোট হাতের টি, তার মানে বড় হাতের টি ছোট হাতের টি, বড় হাতের টি ছোট হাতের টি, সবগুলোই কিন্তু সেম আসছে, সবগুলোই সেম আসছে, অর্থাৎ সব জায়গাতে তোমার একটা বড় হাতের টি আছে, মানে হচ্ছে ক্যাপিটাল লেটারে টি আছে। তো এই যে এইটা থাকার কারণে এটা হচ্ছে তোমার প্রকট জিন বাবা, এটা হচ্ছে প্রকট জিন। যদি এটা প্রকট জিন না হতো, তাহলে তোমার উদ্দীপকে দেওয়া থাকতো না গাছগুলো লম্বা হয়েছে। গাছগুলো লম্বা হয়েছে বলার কারণটাই হচ্ছে তোমার এই বড় হাতের টি, যেটা মানে এই যে তোমার বিশুদ্ধ লম্বার যে জিনটা, এইটা প্রকাশিত হয়। তোমরা দেখবা যে আমরা আশেপাশে তাকালে দেখতে পাই, বা আমাদের নিজেদের দিকে তাকালেও বুঝতে পারবা যে হচ্ছে বাবা অনেক কালো, মা অনেক ফর্সা, ছেলে হয়েছে তোমার অনেক কালো। এখানে তাহলে বাবার বৈশিষ্ট্যটা তোমার হচ্ছে প্রকট হয়েছে, মায়ের বৈশিষ্ট্যটা প্রকট হতে পারেনি। যদি মায়ের বৈশিষ্ট্যটা প্রকট হতো, তাহলে ওই বাচ্চা তোমার হচ্ছে ফর্সা হতো, ঠিক আছে, স্কিন টোন ব্রাইট হতো। যেহেতু বাবার জিনটা প্রকটিত হয়েছে, এই জন্য হচ্ছে তোমার বাচ্চা কালো হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে জিনের ব্যাপার বেসিক্যালি দুইটা, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। যেটা বাইরে বের হয়ে আসবে বুঝতে পারবা সেটাই প্রকট জিনের কারণে হয়েছে। বুঝতে পেরেছি? ওকে, এস কে শুভ, বুঝেছি ম্যাডাম। আপনার পরিচয়টা দিলে ভালো হইতো ম্যাডাম। আমি হচ্ছে তোমার ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে তোমার বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। মানে বলতে পারো পড়াশোনা আপাতত শেষ, সামনে হচ্ছে আমার লাইসেন্স পরীক্ষা। আর এস সজীব জুনিয়র ম্যাডাম, আপনি সত্যিকারের শুনেছেন, ধন্যবাদ। তুলি আক্তার জি, তাসওয়া শরীফ জোহান, থ্যাঙ্কস আপু, বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে যেহেতু বুঝে ফেলেছো খুব ভালো কথা। আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, তো এইটা আমি তোমাদেরকে কেন দিয়েছিলাম বাবার, আগেও বলেছি যে তুমি যাতে করে হচ্ছে কিওয়ার্ডটা বুঝতে পারো, কিওয়ার্ডটা ধরতে পারো। বায়োলজিতে তুমি যদি কিওয়ার্ডটা ধরতে পারো বাবা, জীবনে বায়োলজিতে তুমি খারাপ রেজাল্ট করবা না। আমি বললাম তুমি হচ্ছে 80% এর উপরে মার্কস নিয়ে তুমি হচ্ছে ঘরে ফিরবা হল থেকে, যদি তুমি কিওয়ার্ডসটা ধরতে পারো, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলেছে একটু খেয়াল করো। সৃজনশীল প্রশ্নোত্তর 4 নম্বরে ছিল দ্বিতীয় প্রজন্মে। বাবা এখানে দ্বিতীয় প্রজন্ম চলে আসছে, কিন্তু আমরা প্রথম প্রজন্ম পর্যন্ত কাজ করেছি, প্রথম প্রজন্মটা বের করেছি। এখানে কি বলেছে? দ্বিতীয় প্রজন্মে লম্বা ও বামন গাছের অনুপাত, লম্বার বামন গাছের অনুপাত নির্ণয় করতে বলেছে।
দ্বিতীয় প্রজন্ম, আমরা প্রথম প্রজন্ম করেছি, এবার আমাদের দ্বিতীয় প্রজন্ম করতে হবে। গতে যেমন করেছি ঠিক ওরকমই। তাহলে আমি তোমাদেরকে দেখো একদম একবারে হচ্ছে মানে উত্তরটা তোমাদেরকে আমি কিওয়ার্ডটা আমি বলে দিয়েছি, একটু খেয়াল করো। দ্বিতীয় প্রজন্মে কি হবে দেখো, এই যে এই দুইটার মধ্যে আমাদের সংকর হবে না, কারণ সবগুলোই তো ছিল তোমার স্মল টি আর হচ্ছে ক্যাপিটাল টি, সরি ক্যাপিটাল টি এবং স্মল টি একসাথে দুইটা ছিল, সব জায়গাতে সেম ছিল। তাহলে ওদের মধ্যে যদি আমরা সংকর করি দেখা যাবে সবগুলো হচ্ছে তোমার মানে F2 জেনারেশন, F2 জনুক্রম বা দ্বিতীয় প্রজন্ম সবগুলো হচ্ছে এরকম হবে, সবগুলো এরকম হবে যেখান থেকে আমরা অনুপাত পাবো 3:1। বুঝতে পেরেছি? এবার কি করে হচ্ছে এটা হলো, আমরা একটু ওই ম্যাথটা করি, ঠিক আছে? একদম হচ্ছে একদম হচ্ছে আমরা বুঝে ফেলবো। এসকে শুভ, আমি হাজী মোহাম্মদ দানিশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আপনার ক্লাস দেখতেছি। ধন্যবাদ ভাইয়া। ওকে, তো আমরা হচ্ছে একটু দেখো এই গয়ের মতোই আমরা করব। আমাদের এখন আমরা প্রথম জেনারেশন বের করেছি, আমাদের হচ্ছে দ্বিতীয় জেনারেশন বের করতে হবে বাবারা। দ্বিতীয় জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আমরা এবার বের করব। অনুপাতটা কত? তাহলে আমরা হচ্ছে আগে প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। ঘ নম্বরে কি চেয়েছিল, মানে মেইন কিওয়ার্ডটা কি ছিল, যে তোমার দ্বিতীয় প্রজন্মে অনুপাত কত, অনুপাত কত আসবে। দেখেছো, এটা কিন্তু আমাদের সেই মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে? মেন্ডেলের প্রথম সূত্র থেকে কিন্তু আমাদের প্রশ্নটা হয়েছে। ওকে, একটু খেয়াল করো তাহলে। দেখো আমরা এখানে একটু ইনফরমেশন গ নং থেকে নিব। গ নং থেকে পাই, কি পাই বলতো? গ নং থেকে পাই তোমার হচ্ছে F1 জনু, মানে হচ্ছে প্রথম জেনারেশন কি কি ছিল বলতো? প্রথম জেনারেশনে সবগুলোই তোমার কি ছিল? টি। সবগুলো এমন ছিল না, সবগুলো এমন ছিল, প্রথম জেনারেশন আমরা এরকম পেয়েছিলাম। তারপরে হচ্ছে টি 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 সরি তারপরে হচ্ছে টি 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 সবগুলোতে এমন ছিল, তাই না? এবার দেখো আমরা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম বের করব। তাহলে প্রথমে আমাদের কি লাগবে দেখো, আমরা জেনোটাইপ থেকে শুরু করি। সংকর করার জন্য আমরা হচ্ছে জেনোটাইপ থেকে শুরু করি। তাহলে জেনোটাইপ কি দেখো, আমরা যে কোনো দুইটা নিয়ে কাজ করি, টি আর হচ্ছে টি। এখন এখান থেকে আমরা কি করব, গ্যামেট পাবো। গ্যামেট হচ্ছে দেখো আগের মতোই, গ্যামেটও হচ্ছে আমরা আগের মতো পেলাম, আগে যেমনটা পেয়েছিলাম গ্যামেটও হচ্ছে আমরা সেরকমটা পেলাম। তাহলে এখন আমাদের অতএব F2 জন্য আমাদের যেটা চেয়েছিল, ঠিক আছে, আমাদের সেই কাঙ্ক্ষিত F2 জন্য মানে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। একটু খেয়াল করো এই জিনিসটা, একটু খেয়াল করো বাবা, এই ক্রস করাটা একটু খেয়াল করো তোমরা, হচ্ছে এখানে একটু প্যাচ লাগাই দাও। তাহলে কি হচ্ছে দেখো, দুইটা বড় হাতের টি চলে আসছে অলরেডি। তারপরে এই টি এর সাথে আবার এই যে যেটা বাকি আছে ওইটা, তাহলে টি টি। ওকে, এখন এই টি এর সাথে এটা দিব একবার, এই যে ওর সাথে ও একবার। তাহলে আমি বড় হাতেরটা আগে দেই, ছোট হাতেরটা পরে দিই, দেখতে সুন্দর লাগবে। তুমি আগে পরেও দিতে পারো, সমস্যা নাই। এরপরে এটার সাথে এটা, তাহলে স্মল টি স্মল টি। বুঝতে পেরেছো? এখন একটু খেয়াল করো তো বাবা, এখানে এই যে দুইটাই বড় হাতের টি আছে, তার মানে এটা হবে লম্বা, এটা হবে লম্বা। এখানে এটা কিন্তু পুরো বিশুদ্ধ, এটা দেখছো, এটা পুরো বিশুদ্ধ লম্বা, মানে এখানে তোমার কোনো প্রচ্ছন্ন জিন নাই, এখানে কোনো প্রচ্ছন্ন জিন নাই। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে বিশুদ্ধ লম্বা গাছে জেনোটাইপ হচ্ছে দুইটা বড় হাতের টি। তাহলে এখানে আমরা দুইটা বড় হাতের টি পেয়ে গেছি, মানে কি বাবা, পুরো বিশুদ্ধ লম্বা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। এরপরে দেখো একটা বড় হাত আছে, একটা ছোট হাত আছে, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, তবে এটার জিনটা বিশুদ্ধ না, কারণ দুইটা মিক্স আছে। বাট যেহেতু আমাদের বড় হাতের টি আছে, এই টি হচ্ছে তোমার প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিন, এজন্য এটাও লম্বা হবে। এখানেও আমাদের বড় হাতের টি আছে, তার মানে হচ্ছে এটাও লম্বা হবে। বুঝতে পেরেছি? আর এখানে দেখো বাবা দুইটাই স্মল লেটার আছে, তার মানে কি এখানে কোনো প্রকট জিন নাই, ওখানে দুইটাই তোমার প্রচ্ছন্ন জিন। তার মানে এটা কি হবে বাবারা বলো তো? এটা হবে তোমার হচ্ছে বামন। তার মানে তিনটা লম্বা হয়েছে আর একটা হচ্ছে বামন হয়েছে। তাহলে অনুপাত কত হলো বলো তো? অতএব অনুপাত কত হলো? 1 2 3, তিনটাই লম্বা, তাই না? তাহলে তিনটা লম্বা ইস্টু হচ্ছে একটা বামন, যেটাকে আমরা বলতে পারি 3:1।
1, যেটা আমাদের উত্তর। তাহলে আমাদের দ্বিতীয় প্রজন্মের অনুপাত হবে 3:1। অতএব দ্বিতীয় প্রজন্মের অনুপাত 3:1, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? এইটুকুনি যদি তুমি করে দিয়ে আসতে পারো, তুমি 4-এর ভিতর 4, একটা মার্কস তোমার টিচার কাটতে পারবে না, তার কোনো সাধ্য নাই। বুঝতে পেরেছো? একটা মার্কস হচ্ছে তোমার টিচার কাটতে পারবে না, তুমি ফুল মার্কস পাবা, একদম ফুল মার্কস। তাহলে দেখো, আমি যে হচ্ছে একটা সৃজনশীল তোমাদের কাছে দিলাম, এটা হচ্ছে তোমার 2018 অথবা কোন বোর্ডে, ঢাকা বোর্ডের প্রশ্ন এটা। তাহলে তুমি দেখো একদম ফুল মার্কস। আমাদের কত, 4 আর 3 7, 10 মার্কসের, তাই না? দেখো ভুলে গেছি, 10 মার্কসের যে আমাদের সৃজনশীল, আমার মনে হয় তুমি 10 মার্কসই পাওয়ার মতো যোগ্যতা তোমার আছে, যদি তুমি এভাবে করে হচ্ছে দিয়ে আসতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এবার ঘ নম্বর আমাকে একটু বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা সবাই হচ্ছে বুঝতে পেরেছো কিনা। ঘ নম্বর হচ্ছে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, বা যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি হচ্ছে আবার বলবো। আর যদি কেউ চাও তাহলে এইচএস নিয়ে রাখতে পারো, বা যারা নোট করতেছো, বা যদি কেউ করে থাকো নোট, তাহলে তো আরো ভালো। ওকে, তাহলে আমাকে বলো যে ঘ নম্বর নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। যারা চাও তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি হচ্ছে খাতায় না করে থাকো বা নোটস না করতে বসো, তাহলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে ওখান থেকে হেল্প নিতে পারো। ওকে, এমএসটি মাইশা বলেছে ক্লিয়ার। ওকে, আর আই থিঙ্ক আর হচ্ছে কারো কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে তাহলে বলো, নাহলে হচ্ছে আমি নেক্সট প্রশ্নে চলে যাব। বায়োলজিতে আসলে ভয় পাওয়ার কিছুই নেই, বায়োলজি হচ্ছে মজার সাবজেক্ট। তুমি মজা করে পড়তে পারলে তোমার ভালো লাগবে, এবং মার্কসও তুমি হচ্ছে সহজে মানে ক্যারি করতে পারবে। সত্যি বলতে ফিজিক্স কেমিস্ট্রি থেকে বায়োলজি অনেক গুণে সহজ। মানে ফিজিক্স কেমিস্ট্রি, সত্যি যারা ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো থাকে বা ম্যাথে ভালো থাকে, মানে তারা হচ্ছে প্রকৃতপক্ষে ব্রেইন ভালো না হলে, আমার কাছে মনে হয়, আমি জানি না, মানে ব্রেইন ভালো না হলে, জিনিয়াস না হলে ওইখানে ভালো করা বা বুঝতে পারাটা টাফ, ঠিক আছে? বাট বায়োলজিতে তুমি একটু টেকনিক যদি অ্যাপ্লাই করো, তোমার জন্য হচ্ছে ইজি হয়ে যাবে। আপু একটু সরেন, আচ্ছা ঠিক আছে, ওকে এসএস নিয়ে না, আমি সরে দাঁড়িয়েছে। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে একটু বলো, তাহলে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। হয়ে থাকলে বলিও বাচ্চারা। ওকে, আচ্ছা আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, হয়েছে আপু। ওকে, আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের দ্বিতীয় উদ্দীপক, বাবারা একটু খেয়াল করো, দ্বিতীয় উদ্দীপক সৃজনশীল প্রশ্নোত্তর 2। উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো বাবা। আমি তোমাদেরকে বলি যে বায়োলজিতে দেখবা যে তোমাদের প্রশ্নের অর্ধেকটা উত্তর তোমার উদ্দীপকের মধ্যেই কিন্তু লুকায়িত আছে। দেখো, এটার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। একটি নির্দিষ্ট এলাকার প্রজাপতির 2টি রঙের ধরন দেখা যায়। কি বলেছে? একটি নির্দিষ্ট এলাকায় প্রজাপতির 2টি রঙের ধরন দেখা যায়, একটা হচ্ছে হালকা, একটা হচ্ছে তোমার গাঢ়। পরিবেশ দূষণের কারণে গাছের ছাল গাঢ় হওয়ায় গাঢ় রঙের প্রজাপতির সংখ্যা বৃদ্ধি পায়। কি বলেছে? একটি এলাকায় তোমার হচ্ছে 2 ধরনের প্রজাপতি দেখা যায়, একটা রং হচ্ছে গাঢ়, একটা হচ্ছে হালকা। এবং আর কি বলেছে? পরিবেশ দূষণের কারণে গাছের ছাল হচ্ছে গাঢ় হয়ে গিয়েছে। ওকে, এবং এই গাঢ় রঙের প্রজাপতির সংখ্যাও তখন কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আমার উত্তর কিন্তু এখানে হচ্ছে লুকায়িত আছে। একটু খেয়াল করো আমাদের, তাহলে এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে একটু বুঝো। কি কি প্রশ্ন দিয়েছে ও তার আগে একটু বলে দেই যে আমাদের টেস্ট পেপার সলভ ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা তোমরা হচ্ছে এইচএসসি 2025 ব্যাচ, যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য তো মডেল টেস্ট আর হচ্ছে রিভিশন প্রোগ্রামে ভর্তি চলছে। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার, এখানে যোগাযোগ করতে পারে এবং তাড়াতাড়ি হচ্ছে তুমি তোমার সিটটি কনফার্ম করে নিতে পারো। ওকে, এখন দেখো আমাদের এখান থেকে 4টা প্রশ্ন। প্রথমে জ্ঞানমূলক, তারপরে হচ্ছে অনুধাবনমূলক, তারপর প্রয়োগ, তারপর উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলকে কি ছিল বাবা? বিবর্তন কি? দেখো
আমার অধ্যায়ের নাম কি সবাই বুঝতে পেরেছো যে কোন অধ্যায় থেকে প্রশ্ন দুইটা হচ্ছে আমি দিয়েছি, জিনতত্ত্ব ও আর হচ্ছে বিবর্তন। এবং মনে রাখো এই অধ্যায় থেকে তোমরা একটা না একটা প্রশ্ন পাবা, এবং এখান থেকে প্রশ্ন আসলে সংকরায়ন, এই নির্বাচন এই জায়গা থেকে আসে, যেটা খুবই সহজ, খুবই সহজে তুমি হচ্ছে মানে 10 মার্কসের অ্যান্সার তুমি করে ফেলতে পারবে যদি এই অধ্যায়টা একটু ভালো করে পড়ে যাও। ঠিক আছে, তাহলে দেখো জিনতত্ত্ব বিবর্তন আমার নাম ছিল অধ্যায়ের, তাহলে আমাদের প্রথম উদ্দীপকে আসছিল ক নম্বরে জিনতত্ত্ব কি, এবং আমাদের দ্বিতীয় উদ্দীপকে আসছে বিবর্তন কি। ওকে, খ নম্বরে কি ছিল প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে। খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং এটা কিন্তু আসার মতো। তারপরে হচ্ছে উদ্দীপকের ঘটনাটি কোন বিবর্তন তত্ত্বের উদাহরণ। ওই যে বললো যে 2 রঙের প্রজাপতি দেখা গিয়েছে, একটা গাঢ় একটা হচ্ছে হালকা, তাহলে আবার তোমার হচ্ছে পরিবেশ দূষণের কারণে গাছের কালারটা গাঢ় হয়ে গেছে, যে কারণে গাঢ় রঙের প্রজাপতি বেশি বৃদ্ধি পেয়েছে। এটা কেন হয়েছে এই কারণটা জানতে চাচ্ছে গতে। ঠিক আছে, ওকে, এরপরে কি বলেছে দেখো, পরিবেশ পরিবর্তনের সাথে জীবের অভিযোজন ক্ষমতা বিশ্লেষণ করো। তার মানে একটা পরিবেশ যখন পরিবর্তন হয়, একটা জীব সেখানে কিভাবে টিকে থাকে, কখনো অনেক গরম, কখনো অনেক ঠান্ডা, কখনো অনেক বৃষ্টি, এরকম এক এক সময় এক একটা ওয়েদার, পরিবেশ এক এক সময় এক এক রকম ভাবে চেঞ্জ হয়ে যায়। তারপরেও মানুষ কিভাবে সেখানে মানানসই করে নেয়, বা হচ্ছে প্রাণী বা উদ্ভিদ কি করে মানানসই করে নেয়, এটাই হচ্ছে তোমার অভিযোজন ক্ষমতা। তো এটা হচ্ছে কিভাবে তোমার মানানসই করে নিচ্ছে, সেটাই হচ্ছে তোমার বিশ্লেষণ করতে বলেছে। তার মানে তুমি ঘ নম্বরটা নিজের মতো করে যদি লেখো বুঝতে পারে, দ্যাটস এনাফ। ওকে, তো আমরা হচ্ছে আমাদের একটু উত্তরের দিকে চলে যাই। হ্যাঁ, আপু আপনার পানি খাওয়া দরকার একটু। আমার পানি খাওয়া দরকার কেন মনে হলো তোমার, এটা বলতো। ওকে, দেখো, সরি, ক নম্বরে গেছিল বিবর্তন কি। দেখো সুন্দর করে হচ্ছে আমি উত্তরটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাও দিতে পারো, ইউজ করতে পারো, অথবা তোমাদের যদি জানা থাকে যেটা তুমি অনেক ভালো করে বুঝো, ভালো করে জানো, সেটাও তুমি দিতে পারো। ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স। দেখো বিবর্তন হলো সময়ের সাথে জীবের জিনগত পরিবর্তন। বুঝতে পেরেছি বিবর্তন কি, সময় যখন অতিবাহিত হয়ে যাবে এই সময়ের সাথে সাথে জীবের ভিতরে জিনগত একটা পরিবর্তন আসবে, যা প্রজন্ম থেকে প্রজন্মে ঘটে। তার মানে বাবা মা থেকে তাদের সন্তান সন্ততিতে, আবার তাদের যে ছেলে মেয়ে হবে, আবার তাদের থেকে যে ছেলে মেয়ে হবে, এই যে প্রজন্ম বাই প্রজন্ম হচ্ছে তোমার যে তোমার জিনগত পরিবর্তনটা ঘটে, সেটাই হচ্ছে বিবর্তন। দেখো এই হচ্ছে তোমার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জিন কিভাবে ভ্যারি করে একটু খেয়াল করো। আর তোমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন আগে একটা ব্যাপার খুব পরিমাণে আলোচনার আসছিল আর কি, তোমরা হয়তো বা খেয়াল করেছো। তোমার রণবীর কাপুর আর আলিয়া ভাট, তাদের একটা মেয়ে আছে রাহা কাপুর, অনেক সুন্দর দেখতে মেয়েটা। তো ওর চোখ দুইটা একটু দেখবা, এত সুন্দর, মানে অনেক অ্যাট্রাকটিভ। তো দেখবা যে আলিয়া ভাট অথবা রণবীর কাপুর দুজনের কারণে কিন্তু আইবলের কালার ওরকম না, এত সুন্দর না। ঠিক আছে, তো ওর চোখ কি করে এরকম হলো, একটু খেয়াল করলে দেখবা যে রণবীর কাপুরের যে বাবা ছিলেন, হয়তো আমি যদি ভুল না করি, ওনার যে বাবা ছিলেন ঋষি কাপুর, বাবা আই থিঙ্ক সো, তো যাই হোক তাদেরই বংশধর আর কি। এই ঋষি কাপুরের চোখ দেখবা যে একদম রাহা কাপুরের মতো। তাহলে জিন কিন্তু হচ্ছে তোমার এভাবেই ভ্যারি করে, জেনারেশন টু জেনারেশন, প্রজন্ম বাই প্রজন্ম হচ্ছে তোমার ভ্যারি করে। ঠিক আছে, আভিজাত্যের একটা ব্যাপার থাকে যে আরে আমরা খানদানি বংশের, মিল পাওয়া যায়। এই মিলটা কেন আসে বাবা, এই জিনের কারণে আসে। দেখো এই বিবর্তনটা কি, বিবর্তন হলো সময়ের সাথে জীবের জিনগত পরিবর্তন, যা হচ্ছে তোমার প্রজন্ম থেকে প্রজন্মে ঘটে। আচ্ছা ঠিক আছে, তাহলে আই থিঙ্ক বুঝতে পেরেছো যে জিনতত্ত্ব আমাদের হয়ে গেল, বিবর্তনও হয়ে গেল, খুবই সহজভাবে তোমাদেরকে বলা হয়েছে। এবার খ নম্বর, খুবই 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 ইন্টারেস্টিং, একটু খেয়াল করো বাবারা, প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে। দেখো এই প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে, এই প্রাকৃতিক নির্বাচন যে একটা মতবাদ, এটা কিন্তু একটা যুগান্তকারী মতবাদ, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আসে এমসিকিউ বলো বা হচ্ছে সিকিউ বলো, দুই জায়গাতেই আসে। যেমন এই প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা কে দিয়েছিলেন, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, জানার কথা। প্রাকৃতিক নির্বাচন মতবাদ এটা দিয়েছিলেন হচ্ছে তোমার ডারউইন। ঠিক আছে, বিজ্ঞানী ডারউইন হচ্ছে উনি, ওনার এই মতবাদটার জন্য উনি বেসিক্যালি বেশি বিখ্যাত। তো আমরা একটু জানি যে এই প্রাকৃতিক নির্বাচন মতবাদটা আসলে কি, একটু খেয়াল করো। আমরা এই যে পরিবেশে বেঁচে আছি,
বা হচ্ছে টিকে আছে। এখন পরিবেশে দেখবা যে ঝড় হয়, বন্যা হয়, খরা হয়, বা তোমার হচ্ছে মহামারী হয়, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করে আমাদের, তাও আমরা কি করি? ওদের সাথে ফাইট করে তাও আমরা টিকে থাকি। তো এই যে ওদের সাথে ফাইট করার অ্যাবিলিটি আমাদের আছে, ঠিক আছে, ওদের সাথে ফাইট করার অ্যাবিলিটি আমাদের আছে, ওদের সাথে ফাইট করে আমরা জিতে যাচ্ছি। এই কারণেই প্রকৃতি আমাদেরকে নির্বাচন করছে যে হ্যাঁ তুমি বেঁচে থাকার যোগ্য এবং তুমি বেঁচে থাকবে, তাই আমরা বেঁচে আছি। তো প্রকৃতি নির্বাচন করে বা প্রকৃতি সিলেক্ট করে কে প্রকৃতিতে বেঁচে থাকবে এবং কে হচ্ছে থাকবে না। একটু খেয়াল করো, আজ থেকে অনেক বছর আগে পৃথিবীতে ডাইনোসর ছিল, তাই না? তো এখন কি পৃথিবীতে ডাইনোসর আছে বাবা? এখন কিন্তু নেই। কেন নেই? কারণ প্রকৃতি ওকে নির্বাচন করেনি। প্রকৃতি ডে বাই ডে চেঞ্জ হয়েছে। এই পরিবেশের সাথে ডাইনোসর নিজেকে মানানসই করে নিতে পারেনি, অভিযোজিত হতে পারেনি, যে কারণে প্রকৃতি ওকে বলেছে আউট, তুমি বিলুপ্ত হয়ে যাও, তোমার বেঁচে থাকার কোনো রাইট নাই। এই জন্য ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো বেঁচে আছি, প্রকৃতি আমাদেরকে নির্বাচন করেছে, ঠিক আছে? যেমন দেখো 2020-এ যখন কোভিড পুরো বিশ্বে অ্যাটাক করলো, তখন কিন্তু এই কথাটা খুব বেশি মানে হচ্ছে প্রচারিত হচ্ছিল যে হয়তোবা আমাদের ডারউইনের এই মতবাদটা এবার প্রভাবিত, মানে আমরা হচ্ছে নিজ চোখে দেখতে পারবো যে করোনা ভাইরাসের সাথে যদি মানুষ ফাইট করে না পারে, তখন কিন্তু সব মানুষ মরে যাবে, কারণ এটা ছোঁয়াচে বাবা, এটা ছোঁয়াচে রোগ, একজনের হলে আরেকজনের হচ্ছে। আবার তখন তোমার ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাহলে একবার যার হলে মানুষ কত কত মারা যাচ্ছিল। তো সবাইকে এরকম যদি অ্যাটাক করে ফেলে পৃথিবীর সব মানুষ কিন্তু মারা যাবে, মানে মানুষ নামক প্রাণীটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, এমনটা হচ্ছে ধারণা করতেছিল, ঠিক আছে? তো যাই হোক, তো ওই প্রকৃতির তখনও কিন্তু আমাদেরকে নির্বাচন করেছে। কেন করেছে? কারণ আমরা প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকেছিলাম, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা হচ্ছে টিকেছিলাম, এজন্য প্রকৃতি আমাদেরকে নির্বাচন করেছে। তো ওইটাই যে প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে, এবার আমরা একটু দেখি। প্রাকৃতিক নির্বাচনে পরিবেশের সাথে মানানসই জীবগুলো, যে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে, ঝড় হোক, বন্যা হোক, খরা হোক, বা হচ্ছে তোমার কোনো মহামারী হোক, ঠিক আছে, সেখানে মানানসই করে নিতে পারবে, মানানসই জীবগুলো বেঁচে থাকে এবং প্রজনন করে, মানে হচ্ছে তারা বংশবৃদ্ধি করবে, ঠিক আছে? মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, হাঁস হোক, মুরগি হোক, তারা হচ্ছে প্রকৃতিতে বেঁচে থাকবে এবং প্রজনন করবে, ঠিক আছে, মানে বংশবৃদ্ধি করবে, ফলে তাদের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। এটাই হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচনটা, এইভাবেই হচ্ছে ও কাজ করবে। প্রথমে প্রকৃতির সাথে তুমি ফাইট করবা, বা একটা প্রাণী প্রকৃতির সাথে ফাইট করবে, ফাইট করার পরে হচ্ছে সে যদি জিতে যায়, প্রকৃতি তাকে নির্বাচন করলো বেঁচে থাকার জন্য। তো সে যখন বেঁচে থাকবে তখন সে কি করবে? প্রজনন করবে, মানে বংশবৃদ্ধি করবে। আবার সে যখন বংশবৃদ্ধি করতেছে, তার ছেলে মেয়ে হচ্ছে, সন্তান সন্ততি হচ্ছে, তখন তার বৈশিষ্ট্য ওই সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এবং তাদের থেকে আবার তাদের থেকে যে প্রজন্ম আসবে সেখানে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন, এভাবেই কাজ করে থাকে। বুঝতে পেরেছো? তুমি যদি বাবা কতক্ষণ ক্লাস হবে আপু একটু বলেন। বাবা আমি হচ্ছে বেশিক্ষণ নিব না, তোমাদের এই যে এটা এই সৃজনশীলটা শেষ হয়ে গেলে আমাদের শেষ, আমাদের হচ্ছে খ নম্বর আর গ নম্বর দুইটা প্রশ্ন আছে। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে যদি এই ব্যাপারটা একটু বুঝে থাকো, তুমি মানে এতটুকু না এতখানি লিখতে পারবা। এখানে যদি এতখানি লেখার দরকার নাই, খ নম্বরে মাত্র 2 মার্কসের, তুমি জাস্ট কিওয়ার্ডসটা বুঝে 2-3 লাইন লিখে দিলে এনাফ, ফুল মার্কস দিয়ে দিবে, টিচার বুঝে। বুঝতে পেরেছো? যখন একটা খাতা হচ্ছে উনি দেখেন, তখন কিন্তু উনি বুঝতে পারেন যে এই স্টুডেন্টের দৌড় কতটুকু। তুমি খাতা ভরে লিখলে যে উনি খাতা ভরে মার্কস দেবে, ব্যাপারটা এমন না। তুমি অনেক সময় 2 লাইন লিখে ফুল মার্কস পাবা, অনেক সময় 2 পৃষ্ঠা লিখে অনেকে পাবে না, কারণ তোমার লেখাতে ইনফরমেটিভ হতে হবে, তুমি জানো কি না সেটা হচ্ছে টিচারকে বোঝাতে হবে। তুমি কিওয়ার্ডসটা যদি ধরিয়ে দিতে পারো টিচারকে, উনি হাসি মুখে খুশি মুখে তোমাকে হচ্ছে একদম এতখানি মার্কস দিয়ে দেবে। ওকে, তাহলে আমাদের দেখো আরেকবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের টেস্ট পেপার সলভ ক্লাস এবং সাথে মডেল টেস্ট এবং রিভিশন প্রোগ্রামে ভর্তি চলছে, যারা হচ্ছে এইচএসসি 2025 ব্যাচ, যাদের সামনে হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষা, তারা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারো। যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ওকে, এখন দেখো আমাদের গতে কি বলেছে বাবা, গতে কি বলেছে? উদ্দীপকের ঘটনাটি কোন বিবর্তন তত্ত্বের উদাহরণ? উদ্দীপকের ঘটনাটি কোন বিবর্তন তত্ত্বের উদাহরণ? উদ্দীপকটি কি ছিল একটু খেয়াল করো, যাদের মনে আছে তাদের তো ভালো, যাদের মনে নাই আমি তাদের জন্য বলছি। উদ্দীপকটি কি ছিল? যে তোমার একটা এলাকায় 2 ধরনের প্রজাপতি দেখা যায়, একটা হচ্ছে গাঢ় রঙের, একটা হচ্ছে তোমার হালকা রঙের, ঠিক আছে? এখন
ওই এলাকার পরিবেশ অনেক দূষিত, যে কারণে গাছের কালারটা গাঢ় হয়ে গেছে। এবং সাথে সাথে আরো একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটা কি, প্রজাপতিও গাঢ় যেটা সেটা হচ্ছে বেড়ে গেছে, যেটা গাঢ় সেটা হচ্ছে বেড়ে গেছে। এটা এখন কেন হয়েছে, ঠিক আছে, বা এই যে যে ঘটনাটা ঘটলো বাবা, এই যে ঘটনাটা ঘটলো, এটা কোন বিবর্তন তত্ত্বের উদাহরণ? তুমি যদি কোন বিবর্তন তত্ত্বটা বলতে পারো তাহলে তুমি 1 মার্কস পাবা। যেহেতু হচ্ছে এটা প্রয়োগ তোমার, তাহলে এখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ 3টা ধাপ আছে। সৃজনশীলের কিন্তু 3টে পার্ট, মানে তোমার সরি, গ নম্বরে 3টা পার্ট, ঘ নম্বরে আবার 4টা পার্ট। ওকে, দেখো তাহলে দেখো আমাদের হচ্ছে কোন ঘটনাটি ঘটেছে সেটা যদি বলতে পারো 1 মার্কস পাবা, আর কেন ঘটেছে সেটা বিশ্লেষণ করলে তুমি আর 2 মার্কস পাবা। তার মানে টোটাল হচ্ছে তোমার 3। এখন দেখো আমরা একটু উত্তরের দিকে তাকাই। উদ্দীপকের ঘটনাটি প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। খুবই সুন্দর। দেখো এখানে প্রাকৃতিক নির্বাচন যে মতবাদটা সেটার উদাহরণ কেন, একটু খেয়াল করো। তোমাদের প্রজাপতি ছিল 2টা, একটা গাঢ় একটা হচ্ছে হালকা। এখন ওই এলাকার পরিবেশটা দূষিত, যে কারণে গাছের কালার গাঢ় হয়ে গেছে। একটু খেয়াল করো, এই যে গাছের কালারটা গাঢ় হয়ে গেল, যে কারণে তোমার এই যে গাঢ় রঙের যে প্রজাপতিগুলো, এরা কি করলো, ওই গাছের কালারের সাথে মিশে গেল। ফলে গাছের কালার সাথে যখন মিশে গেল, শিকারী যখন শিকার করতে আসলো বা ওদেরকে অ্যাটাক করতে আসলো, তখন এই গাছের গাঢ় কালারের সাথে মিশে থাকার কারণে ওদেরকে দেখতে পেল না, ওরা লোকচক্ষুর আড়াল হয়ে গেল। এবং যেটা হালকা রঙের, ওকে সহজেই আইডেন্টিফাই করা গেল, বা দূর থেকে ওকে দেখা গেল যে ওই যে প্রজাপতি দেখা যাচ্ছে, তার মানে ওদেরকে বেশি সহজে আক্রমণ করতে পারলো। এই জন্য তোমার হচ্ছে হালকা রঙের প্রজাপতিগুলো সহজেই মারা গেছে, বা ওরা সহজে টিকে থাকতে পারে না পরিবেশের সাথে। আর গাঢ় রঙের যেগুলো, এরা হচ্ছে নিজেদেরকে লুকায় রাখতে পারছে, যে কারণে ওরা, ওদের সংখ্যাটা বেড়ে গিয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে এইটা হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচন যে মতবাদটা, সেটার কারণে হয়েছে, এই ঘটনারই একটা ব্যাপার আর কি। তাহলে দেখো এই যে গাঢ় রঙের প্রজাপতিরা গাঢ় ছালের সাথে মিশে শিকারী থেকে রক্ষা পায়, ফলে তাদের সংখ্যা বৃদ্ধি পায়। এইটুকু হচ্ছে বাবা তোমার কিওয়ার্ডস। আমি গ নম্বরে শুধুমাত্র কিওয়ার্ডসটা তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং বাকিটা বুঝিয়ে দিয়েছি। সুন্দর করে লেখার দায়িত্ব তোমার, কারণ আমি তোমাকে আমার মতো করে লিখে দিব না, তুমি তোমার মতো করে লিখবে। আমি তোমাকে কিওয়ার্ডস ধরে দিব, তুমি তোমার মতো করে লিখবে, এবং সেখানেই হচ্ছে তোমার মার্কসটা বেশি আসবে। তাহলে আই থিঙ্ক গ নম্বরের উত্তরটা হচ্ছে তোমরা পেয়ে গিয়েছো বা বুঝতে পেরেছো। এবার বলো কারো কোনো সমস্যা আছে কিনা। আপু আপনি যদি মুসলিম হন তাহলে কাইন্ডলি মাথায় ওড়না দিয়ে ক্লাসটা নেবেন। আর সজীব জুনিয়র, আমি আসলে মুসলিম নই, আমি নন মুসলিম, এজন্যই হচ্ছে আমি মাথায় কাপড়টা দিয়ে আসিনি। ঠিক আছে ভাইয়া, ওকে। রং পেন্সিল আপু অনেকদিন পর দেখলাম। হ্যাঁ বাবা, অনেকদিন পরেই হচ্ছে আসছি তোমাদের ক্লাস নিতে। ওকে, এখন বলো বাচ্চারা তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছো কিনা। যদি হচ্ছে বুঝতে পারো তাহলে আমি নেক্সটে হচ্ছে চলে যাব, আর যদি হচ্ছে প্রবলেম থাকে আবার বলতে পারো, আমি আরেকটু চেষ্টা করবো। গুড, এমএসটি মাইশা, ক্লিয়ার, গুড, ওয়েল ডান। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট প্রশ্ন খেয়াল করো তো, কি ছিল বাবা? পরিবেশ পরিবর্তনের সাথে জীবের অভিযোজন ক্ষমতা বিশ্লেষণ করো। পরিবেশ যে পরিবর্তন হয়, সেখানে একটা জীব কি করে বেঁচে থাকে, কি করে বেঁচে থাকে, এটাই হচ্ছে তোমার অভিযোজনের কারণে বেঁচে থাকে। তাই অভিযোজনটা কি করে হয় বা এই ক্ষমতাটাই তোমাদেরকে বিশ্লেষণ করতে বলেছে, নিজের মতো করে তুমি হচ্ছে লিখবা, অনেকটা এই বাংলার রচনা লেখার মতো। তবে হ্যাঁ, তোমাকে কিওয়ার্ডসটা ধরতে হবে, কিওয়ার্ডসটা ধরে তুমি সেই বরাবর লিখে যাবে তোমার মতো, দেখবা যে হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে অভিযোজন জিনিসটা কি। অনেকে জানো, অনেকে জানো না। ক্লাস 6-7-এ থাকার কথা বা 8-এ আমরা যখন পড়তাম তখন তো ওই সময় ছিল অভিযোজন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া দেওয়া ছিল। দেখো এই যে অভিযোজন মানে হচ্ছে, আমাদের বাংলাদেশ হচ্ছে একটা নাতিশীতোষ্ণ দেশ, অর্থাৎ না শীত না গরম, এখানে খুব বেশি গরমও পড়ে না, আবার খুব বেশি হচ্ছে ঠান্ডাও পড়ে না। কিন্তু তুমি যদি ধরো ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, সেখানে যদি যাও দেখবা যে বছরের অধিকাংশ সময় হচ্ছে সেখানে বরফে ঢাকা থাকে, ওখানে হচ্ছে বরফ পড়ে, তোমার হচ্ছে স্নোফল হয়। তো ওই পরিবেশে হঠাৎ করে তুমি যদি যাও, তুমি হঠাৎ করে মানিয়ে নিতে পারবা না, তোমার কিন্তু কষ্ট হবে, কারণ তুমি স্নোফলের সাথে অভ্যস্ত না। তোমার ঠান্ডা লেগে যাবে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, অনেক কষ্ট হবে। আবার কিছু এলাকা আছে দেখবা যে মরুভূমি, সেখানে কিন্তু বৃষ্টিও হয় না, আবার সহজে শীতও পড়ে না,
ঠিক আছে, মানে বরফও পড়ে না। তো মরুভূমিতেও যদি তুমি যাও সেখানে তাপমাত্রা অনেক বেশি, তুমি কিন্তু সহজে টিকে থাকতে পারবে না, মানে তোমার কষ্ট হবে। তো এই যে কষ্ট হলো প্রথম দিকে, এরপরে তুমি ডে বাই ডে যখন সেখানে থাকবা ওই পরিবেশের সাথে তোমার দেহটা হচ্ছে মানানসই করে নিতে শুরু করবে। ঠিক আছে, তোমার বডি ওই পরিবেশের সাথে ফাইট করবে যে ঠিক আছে হ্যাঁ আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে এটা করতে হবে। তোমার বডি হচ্ছে সেটা, বা তোমার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ ওইটা হচ্ছে বুঝে নিতে সক্ষম হবে, ওটাকে ধরে রাখতে সক্ষম হবে। তখন আস্তে আস্তে তুমি ওই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাবা, তোমার কাছে তখন রেগুলার মনে হবে, স্বাভাবিক মনে হবে, কোনো কষ্টই হবে না। এই যে হচ্ছে তোমার মানানসই করে নিচ্ছে একটা পরিবেশের সাথে একটা জীব, এটাই হচ্ছে তার অভিযোজন ক্ষমতা। এই যে আমরা বাংলাদেশে আছি, দেখবা যে তোমার আমাদের বাংলাদেশে বেশ কয়েক ধরনের অঞ্চল দেখা যায়। একটা হচ্ছে বেসিক্যালি দুইটা বলতে পারি, দক্ষিণাঞ্চল আর হচ্ছে তোমার উত্তরাঞ্চল। এখন দেখো দক্ষিণাঞ্চলের মানুষ সেখানে অনেক পানি টানি থাকে, বা হচ্ছে তোমার বৃষ্টি টিষ্টি হয়, ঠান্ডা থাকে, তো ওরা সেখানে অভ্যস্ত। আর উত্তরাঞ্চলে খরা হয় প্রচুর। এখন এই দক্ষিণবঙ্গের মানুষরা যদি তুমি উত্তরবঙ্গে পাঠাও, আর উত্তরবঙ্গের মানুষকে যদি দক্ষিণবঙ্গে পাঠাও, ওদের কিন্তু প্রথমে যায় টিকে থাকতে কষ্ট হবে। ঠিক আছে, এই যেমন আমি দেখেছি, আমার চোখের সামনে দেখা যায় উত্তরবঙ্গের মানুষ যখন তোমার দক্ষিণবঙ্গে আসতো, ওদের চেহারা একটা তোমার হচ্ছে পরিবর্তন দেখা যেত। সেটা কিরকম, উত্তরবঙ্গে প্রচন্ড রোদ, তো সেখানে গেলে দেখা যায় স্কিন কালারটা একটু ডার্ক হয়ে যায়। কেন ডার্ক হয়ে যায়? রোদে পুড়ে। আবার দক্ষিণবঙ্গে আসলে কি হয়, ওই তোমার হচ্ছে এত বেশি গরমটা থাকে না, বা হচ্ছে ওই রোদের প্রকোপটা কম থাকে আমার কাছে মনে হয়, যে কারণে হচ্ছে ওরা তখন বেশি সুন্দর হয়ে যায়। যদি দেখবে মানুষ বলে যে বর্ষা আসলে, মানে বর্ষার সময় মানুষ বেশি সুন্দর হয়, পরিবেশও সুন্দর হয়, মানুষ দেখতেও সুন্দর হয়, ধুলো ময়লা সব ধুয়ে মুছে চলে যায় জন্য। তো এই যে হচ্ছে তোমার এক একটা প্রাণী এক এক পরিবেশে যে নিজেকে মানানসই করে নেয়, অভিযোজিত করে নেয়, এটাই হচ্ছে তোমার, মানে এভাবেই হচ্ছে সে ওই পরিবেশে টিকে থাকা। তো দেখো আমি তোমাদের এক কথায় কি বলেছি, পরিবেশ পরিবর্তনের সাথে জীবের অভিযোজন ক্ষমতা তাদের বেঁচে থাকা এবং হচ্ছে প্রজননের সহায়তা করে। যেটা কি প্রকাশ করে বলতো, বিবর্তনের মাধ্যমে হচ্ছে তোমার প্রকাশ পায়। অর্থাৎ জীব একটা পরিবেশে যখন মানানসই করে নিবে, অভিযোজিত করে নিবে, তার মানে সেই পরিবেশে ও টিকে আছে। তারপর ওর থেকে ওর বংশ পরম্পরায় আসবে, সন্তান সন্ততি হবে। তারপর সন্তান সন্ততি আসলে ওর বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে যাবে, এবং কি করবে, তোমার হচ্ছে যেটা আমরা কি বলতে পারি, এটা বিবর্তনের মাধ্যমে হচ্ছে তোমার প্রকাশিত হচ্ছে। এভাবে তুমি সুন্দর করে তোমার মতো করে হচ্ছে লিখে নিতে পারো। ওকে, তাহলে দেখবা যে ফুল মার্কস তুমি পেয়ে যাবা। ওকে, হ্যাঁ, আর সজীব জুনিয়র। ওকে, তাহলে আজকে আমাদের হচ্ছে এই দুইটা প্রশ্নই ছিল। তো দেখো আমাদের কিন্তু এই যে যে বিবর্তন, জিনতত্ত্ব বিবর্তন, এই অধ্যায় থেকে আমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে। এবং এই অধ্যায়টা এত ভালো একটা অধ্যায়, তুমি যদি একটু সংকরায়ন করা বা বিবর্তন বা এগুলো একটু বুঝে ফেলতে পারো, তুমি এখান থেকে 10 মার্কসের অ্যান্সার কিন্তু ইজিলি দিতে পারবা। ঠিক আছে, ইজিলি দিতে পারবা, এবং এখান থেকে মার্কস কাটতে পারবে না তোমাকে। তুমি যতটা লিখবা, মানে যেরকম ভাবে লিখবা, তোমার মার্কসটা কিন্তু সেরকম ভাবে আসবে। তুমি একদম যেটা চেয়েছো ওটা যদি দিয়ে আসতে পারো, এতখানি লেখা লাগে না। তুমি অল্প একটু লিখলেই, যতটা চাচ্ছে ততটা লিখলেই তুমি হচ্ছে একটা ভালো মার্কস পেয়ে যাবা। বুঝতে পেরেছো? ওকে, তো আজ এবার বলো হচ্ছে, আই থিঙ্ক কারো কোনো সমস্যা নাই, তোমরা অলরেডি ক্লিয়ার বলে ফেলেছো। তো দেখো আমাদের আজকের ক্লাস হচ্ছে এই অবধি। তো সবাই হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা সামনে, যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের পেজে চোখ রাখবে। প্রতিদিন কিন্তু তোমাদের জন্য হচ্ছে কোনো না কোনো ক্লাস থাকবে। এবং যারা হচ্ছে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, মানে একদম লাস্ট মোমেন্টে এসে নিজেকে ঝালাই করতে চাও, নিজেকে জাজ করতে চাও যে আমার প্রিপারেশন কতটুকু, বা আমি আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি, তারা হচ্ছে আমাদের প্রোগ্রামে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আমি অলরেডি স্ক্রিনে নাম্বার আমাদের দেওয়া ছিল, তোমরা হচ্ছে নাম্বারটিতে হচ্ছে যোগাযোগ করবে। যদি ভর্তি হতে চাও তাড়াতাড়ি ভর্তি হয়ে নিবে, তোমার সিটটি হচ্ছে কনফার্ম করে নিবে। ওকে, আজকের মতো সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে পরবর্তীতে আবারও কোনো একটি লাইভ ক্লাসে। সেই পর্যন্ত হচ্ছে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই। ভাইয়া কিছু করিনি, সুন্দরভাবে বুঝতে পেরেছি যেহেতু বই সামনে নিয়ে দেখছি। লাগে না।